এভাবে ভূতের মতো পাশে শুয়েছিলেন কেন? আর কখন এলেন আপনি? আদ্রিস ততক্ষণে পুরোপুরি সজাগ হয়ে গিয়েছে। সতর্ক কণ্ঠে মিমকে বলল, আস্তে কথা বলো, বাইরে থেকে কি ভাববে বলো তো। মিম পূর্বের ন্যায় বলল, কি ভাবার আছে? এভাবে একটা মানুষকে না জানিয়ে কেউ আসে? আর আমি কি আপনাকে আসতে বলেছি? মিমের কণ্ঠে রাগ ও অভিমানের মিশ্র ছাপ স্পষ্ট। আদ্রিস তার এই অভিমানিনীর কথাই মুচকি হাসল। অতপর অকস্মাৎ শোয়া অবস্থাতেই মিমের কোমর ধরে নিজের বুকের উপর শুইয়ে দিল। শক্ত করে জড়িয়ে ধরে বলল, এত রাগ কেন শুনি? মিম খানিক চমকে গিয়েছিল, কিন্তু নিজেকে ধাতস্থ করে আদৃশ্যের নিকট হতে নিজেকে ছাড়িয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাতে লাগলো। তবে আদৃশ্যের শক্তির সাথে পেরে উঠল না সে। শেষমেশ অগত্যা হাল ছেড়ে ওভাবেই পড়ে রইল। রাগত কণ্ঠে স্তিমিত ভাব এনে বলল, কারণ কি আপনার জানার কথা নয়? এতদিন ভালোভাবে কথা হয়নি তাই? মিম জবাব দিল না, তবে আদৃশ ঠিকই বুঝল। বলল, তোমার ভালোর জন্যই এমনটা করেছিলাম মেশমেশ। এটা তো তোমার অজানা নয়। আমি চেয়েছিলাম তুমি যেন সম্পূর্ণ মনোযোগ পড়ার উপরে দাও, আমার উপরে নয়। আমাদের কথা বলার জন্য তো সময় পড়েই আছে। এই যে এখন অফুরন্ত সময়, এখন যত মন চাই তত কথা হবে। মিম বুঝে আদ্রিস তার ভালোর জন্যেই এমনটা করেছিল, কিন্তু একটু অভিমান না করলেই নয়। একান্ত এই পুরুষটির উপর একটুখানি অভিমান করা কি সাজাই না? এই মান অভিমানের পর্ব চুকিয়ে নিতে নিতেই তো একে অপরের প্রতি আরও অনুভূতি সৃষ্টি হয়। একে অপরকে কিছুটা বেশি হলেও সময় দেওয়া যায়। এভাবেই সম্পর্কটা জিইয়ে থাকে। মিম বুঝতার ভঙ্গিতে বলল, সব বুঝেছি, কিন্তু মাঝে মাঝে আমারও মন চাইতো আপনার সাথে মন খুলে কথা বলবো, অনেকক্ষণ কথা বলবো। আপনার কি হিসাব আছে কতদিন কথা হয় না ভালোভাবে? হিসাব আছে? সেই হিসাবের পার্টি আর চুকিয়ে দেবো। আজ সারা রাত গল্প করবো, কালকে শুক্রবার, কালকে সারাদিন এখানে থেকে গল্প করবো তোমার সাথে। এবার হ্যাপি তো? মিম মুচকি হাসল। প্রত্যুত্তর না দিয়ে বরং আদৃশকে আলতো করে আলিঙ্গন করল। আদৃশও তার মিশমিশকে আদরে আলিঙ্গন করল। রাত তখন প্রায় 1টা বাজে। মিম আজকের শুকনো কাপড় গোছাচ্ছিল, আর আদৃশ শুয়ে শুয়ে চুপচাপ তাকে দেখছিল। হঠাৎ সে বলে উঠল, আমার না ভীষণ বুকে ব্যথা হয় বুঝলে মিশমিশ। মিম কাপড় গোছাতে গোছাতে আদৃশ্যের পানে আর চোখে চাইল। সে এই মুহূর্তে আদৃশ্যের ভাবসাব বেশ বুঝতে পারছে, তাই তো আদৃশ্যের সাথে সেও তাল মেলালো। বলল, ডাক্তার দেখান, আমাকে বলছেন না কেন? আদৃশ ঠোঁট উল্টে বলল, তোমাকে বলবো না তো কাকে বলবো? আমাকে বলবেন কেন? আপনি নিজেই একজন ফিউচার কার্ডিওলজিস্ট। আপনার নিজের ট্রিটমেন্ট নিজেরই করা উচিত। এইসব ট্রিটমেন্ট কি নিজে করা যায় নাকি? তাহলে আফসার স্যারকে দেখান, আপনার বুকে ব্যথার কারণ হয়তো জেনে ঔষধ দিয়ে দেবে। আদৃশ এবার শোয়া হতে উঠে বসল। দৃঢ় কণ্ঠে বলল, এসব ওষুধ টষুধে কাজ হবে না। মিম এবার কথাই বেশ খানিকটা এগিয়ে গেল। এই মজাই মজাই কথা এগিয়ে নিতে বেশ লাগছে তার। সে এবার হাসি চাপিয়ে বলল, তাহলে চলুন, আপনাকে ওটি টেবিলে নিয়ে বুকটুক কেটে দেখি কি সমস্যা। কোনো আর্টারি ভেইন ডিস্টার্ব করছে নাকি? কোনো ভালভে প্রবলেম নাকি? মিমের এহেন কথায় আদৃশ্যের চোখ যেন কপালে উঠল। সে ভারী বিস্মিত কণ্ঠে বলল, কি সাংঘাতিক মেয়ে তুমি, আমাকে একদম ওটি টেবিলে নিয়ে গেলে। আপনিই তো বললেন আপনার ঔষধে কাজ হবে না, তাই তো ভাবছি আপনার ওপর কাটাকুটি করব। ইয়া আল্লাহ, এমন বেদরদি মেয়ে কেন বানালে তুমি? স্বামীর উপর একেবারেই মায়া দরদ নেই, এক ব্যথায় কথায় ডিরেক্ট ওটিতে নিয়ে গেল আমাকে। আরে মিমের ভীষণ হাসি পাচ্ছে, কিন্তু বেশ কষ্টে সৃষ্টে সে হাসি ঠেকিয়ে বলল, আহা, আপনিই তো বললেন ঔষধে কাজ হবে না। তো ওসব সার্জারিতেও কাজ হবে না? তাহলে কাজ হবে কিসে শুনি? আদৃশ্য এতক্ষণ মজার ছলে সব বলছিল, কিন্তু এবার বেশ গাম্ভীর্যপূর্ণ একটা ভাব নিয়ে ঈষৎ ঠোঁটবাঁকা করে বলল। বুঝো না কিসে কাজ হবে? মিম ঠোঁট উল্টে বলল। বুঝি আমি। আদৃশ তখন অকপট রাগ দেখিয়ে বলল, এত অবুঝ কেন তুমি? এত অবুঝ মেয়ে ভালো লাগে না আমার। মিম ভেংচি কেটে বলল, তো ভালো লাগতে কে বলেছে? ভালো না লাগলেও চলবে। আমার চলবে না। যাই হোক, এই অবুঝ মেয়েকে আমার ভালো লাগে।
তাহলে দোষটা তো আপনার, আমাকে ভালো লাগে না যে। হয় এমন দোষী দোষী, কোনো আক্ষেপ নেই এতে। আচ্ছা, তোমার কি বুকে ব্যথা হয় না? মিম এবার আদৃশ্যের পাশে বসল, দুহাত বুকের উপর আড়াআড়ি রেখে বেশ ভাব নিয়ে বলল। হুম, আমি আপনার মতো রাগি না, আমি একদম সুস্থ সবল মানুষ। আদৃশ ভারী ব্যথিত কণ্ঠে জিজ্ঞেস করল। আমাকে দেখে বুকে ব্যথা হয় না? আপনাকে দেখে বুকে ব্যথা হবে কেন? ইস, তুমি তো ভারী রোমান্টিক মানুষ। আপনি বুঝি ভীষণ রোম্যান্টিক মানুষ? আদৃশ তখন মিমকে জড়িয়ে ধরে বলল। কেন, কোনো সন্দেহ আছে? মিম আঙ্গুল দিয়ে সামান্য পরিমাণ বুঝিয়ে বলল। আছে একটু। আদৃশ তখন মিমের খোলা চুলের ভাঁজে মুখ গুজে দিতে দিতে বলল। তুমি বললে সে সন্দেহ দূর করে দিতে পারি। আদৃশের এহেন কথায় মিম তড়াক করে উঠে দাঁড়িয়ে পড়ল, ভেংচি কেটে বলল। এত উপকার করতে বলিনি ডাক্তার সাহেব, আপনার বুকের মাথা দিয়ে আপনিই থাকুন, এখন আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, খেতে যাব। বলেই সে চলে যেতে লাগলো। পিছে আদৃশ বলতে লাগলো। এই বউ প্রেমিকা, শুনে তো যাও, এই প্রেমিকের বুকের ব্যথা একটু হলেও ঘুমিয়ে দিয়ে যাও। আধমরা হয়ে আছে, তোমার ছোঁয়ায় হয়তো জীবিত হয়ে যেতে পারি। শোনো গো বউ প্রেমিকা। ফাইনাল প্রপ শেষ হওয়ার এক সপ্তাহ পর আদৃশ ও মিমের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হলো। আদৃশের মা চাইছিল যত দ্রুত সম্ভব মিমকে বাড়িতে তুলে নিতে। এ কারণেই কাল বিলম্ব না করে দ্রুতই বিয়ের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার। আদৃশ ও মিমের গায়ে হলুদ, দুজনের গায়ে হলুদ দুই বাড়িতে ঘরোয়াভাবে আয়োজন করা হয়েছে। মিমের গায়ে হলুদের স্টেজ করা হয়েছে তাদের বাসার ছাদে। হলুদের শুধুমাত্র তার বান্ধবীরা এবং দাদু বাড়ি ও নানু বাড়ির সবাই এসেছে। এবাদে বাইরের কাউকে দাওয়াত দেওয়া হয়নি। দুপুর 1টার পরে মিমকে কাঁচা হলুদ রঙের একটি শাড়ি পরিয়ে হলুদ বাটা ছোঁয়ানো হলো। এরপর বাড়ির সকল মহিলারা মিলে হলুদের গোসল করিয়ে সন্ধ্যার হলুদ অনুষ্ঠানের আয়োজন করতে বসলো। মিম দুপুরের খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিতে বসলো। এর মধ্যে আদৃশের কল এলো। কল রিসিভ করতেই ওপাশ হতে আদৃশ জিজ্ঞেস করলো। আজকে হলুদের জন্য কি পরবে? হঠাৎ এহেন প্রশ্নে কিঞ্চিত হকচকিয়ে গেল মিম। নিজেকে ধাতস্থ করে বলল। কি আর পরবো, শাড়ি পরবো। সেটা জানি, গহনা হিসেবে কি পরবে? ফুলের গহনা পরবো। আর্টিফিশিয়াল? কেন? আর্টিফিশিয়াল পরবে না। এক্ষুনি কাউকে ফুলের দোকানে পাঠিয়ে রিয়েল ফুলের মালা, ফুল, দুল এইসব নিয়ে যাও। এখন আদৌ সম্ভব নাকি? আর একটু পরেই রেডি হব আমি। গহনা অর্ডার করে বানাতেও তো কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে। আগে বলবেন না আমাকে? আমার তো জানা ছিল না, ভেবেছিলাম ফুলের মালা চুড়ি পরবে, কিন্তু আমার কাছে শুনলাম আর্টিফিশিয়াল পরবে। আচ্ছা, আর্টিফিশিয়ালের সমস্যা কি? ওটাই পরি এখন। ফুলেরগুলো এখন আনা সম্ভব না। আদৃশ এবার বিনীত স্বরে বলল। প্লিজ মিস, তোমাকে ফুলের সাথে দেখার ভীষণ ইচ্ছে। আবার বিয়ে তো আর বাবার হবে না, আমার এই অনুরোধটা কি রাখবে না? মিম আদৃশের এহেন অনুরোধে নাকচ করতে পারল না, বলল। আচ্ছা, আমি কাউকে বলছি, দেখি ব্যবস্থা করা যায় কিনা। ব্যবস্থা না করতে পারলে তখন কিন্তু আর্টিফিশিয়ালই পরবো। তখন পুরো সমস্যা নেই, কিন্তু এখন জলদি যাও, রাখছি, পরে কথা হবে। আচ্ছা। ফোন রেখে মিম তার এক চাচাতো ভাইকে জরুরি ভিত্তিতে ফুলের দোকানে পাঠালো। সবার মধ্যে এই নিয়ে জানাজানি হলে মিমকে নানাভাবে টিপ্পনি কাটে সবাই। এই নিয়ে সে লজ্জায় বাঁচে না। আজ যেন মুখ লুকানোর একটা জায়গা খুঁজে পেলেই বাঁচে সে। আধা ঘন্টার মাঝে গাজরা ও লাল গোলাপের গায়ে হলুদের সেট নিয়ে আসা হলো। তা দিয়েই শেষমেশ তৈরি হলো মিম। হলুদের অনুষ্ঠানের তখন একেবারে শেষ পর্যায়ে। মিম বাসায় চলে এসেছে। প্রায় সবাই বাসায়। এমন সময় হঠাৎ মিমের বোন আভা এসে তাকে চুপি চুপি ছাদে যেতে বলল। এই রাতে ছাদে যাওয়ার কথা শুনে মিম ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, ছাদে কী কাজ? তখন আভা তার কানে কানে আদৃশের কথা বলল। আদৃশের আসার কথা শুনে মিমের চোখ রীতিমতো কপালে। সে বিস্মিত কণ্ঠে বলল। এখন উনি ছাদে? আভা সতর্ক কণ্ঠে বলল। এখন আবার ছাদে গেলে কেউ সন্দেহ করবে না? আস্তে কথা বল আপু, ভাইয়া ছাদে এসেছে, তোর সাথে দেখা করেই চলে যাবে। দ্রুত চল, বাসার কেউ কিন্তু এ ব্যাপারে কিছুই জানে না। মিম ঈষৎ ভীত কণ্ঠে বলল।
আরে সে ব্যবস্থা করা যাবে, আমরা কোনো ব্যবস্থা করে নিব। এখন তুই দ্রুত চল। মিম আর কথা বাড়ালো না, দ্রুত উঠে আভার সাথে ছাদে চলে এলো। আভা স্টেজের বিপরীত দিকে আদৃশ্যের পাশে মিমকে দাঁড় করিয়ে দ্রুত ছাদ থেকে চলে গেল। আদৃশ তখন ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে রাতের প্রকৃতি দেখতে ব্যস্ত ছিল, কিন্তু পেছন হতে ঠিকই মিমের পদধ্বনি তার কর্ণকুহরে বাড়ি খেল। সে পিছনে ফিরল। মিমকে হলদে বরণ রূপে দেখে কয়েক সেকেন্ডের জন্যে থমকে দাঁড়ালো সে। বোধহয় হৃৎপিণ্ডের কয়েকটা বিটও মিস করলো সে। কি অপরূপ লাগছে তার মিশমিশকে। গায়ে হলুদে কমলা রঙের আটপৌরের শাড়ি, গলায় কানে কপালে খোপায় হাতে গাজরা ও লাল গোলাপের ফুলের গহনা, মুখের সাজ, সব দিয়ে চোখ ফেরানো দায়ী হয়ে পড়ছে আদৃশ্যের। সে বোধহয় মিমকে এই রূপে দেখার পর চোখের পলক ফেলতেও ভুলে বসেছে। তার এই নিষ্পলক চোখের চাহনি দেখে না চাইতেও লজ্জায় পড়ে গেল মিম। সে এতক্ষণ আদৃশ্যের পানেই চেয়েছিল, কিন্তু এবার লজ্জায় দৃষ্টি হটিয়ে নিল। তার লুকোচুরি দৃষ্টি দেখে আদৃশ তার দিকে বেশ খানিকটা এগিয়ে এলো। তাদের দুজনের মাঝে আপাতত দূরত্ব একেবারেই কম। মিম লজ্জায় দৃষ্টি তুলতে পারছে না। এদিকে আদৃশ্য তার দৃষ্টি মিমের উপর থেকে হটাতে পারছে না। আদৃশ মুগ্ধ দৃষ্টিতে মিমের পানে চেয়ে আবেশী কণ্ঠে বলল, তোমার উপর থেকে আজ চোখ ফেরানো বড্ড তাই হয়ে পড়ছে মিশমিশ। তুমি বোধহয় বুঝতে পারছো না তোমাকে আজ কতটা আকর্ষণীয় লাগছে। ঠিক এই কারণে তোমাকে তাজা ফুলের গহনা পরতে বলেছিলাম। মিম আদৃশ্যের কথায় লাজুক হাসল। আদৃশ তখন তার থুতনি ধরে মুখ তুলে বলল, একটু আমার দিকেও তাকাও মিসেস আদৃশ। এত লজ্জা পেলে কি করে চলবে? বিয়ের অনেক মাস হয়ে গিয়েছে, এমন তো না যে আমাদের কালকে বিয়ে। কিন্তু আমার মনে হচ্ছে কালকেই আমাদের বিয়ে, একদম নতুন করে। মনেই হচ্ছে না আমাদের বিয়ের কয়েক মাস পেরিয়ে গিয়েছে। তা ঠিক বলেছ। বিয়ের পরও যে এইভাবে ওকে লুকিয়ে লুকিয়ে দেখেছি, তার মাঝেও ভীষণ মজা আছে। একটা অ্যাডভেঞ্চারাস ফিলিং পাচ্ছি। কিন্তু আমি যে ভয় পাচ্ছি যদি এ নিয়ে ঝামেলা হয়। আরে কিসের ঝামেলা হবে? আমি তোমার বয়ফ্রেন্ড নাকি? তোমার বিয়ে করা বর। সো জাস্ট চিল। এই বলে আদৃশ অকস্মাৎ মিমের কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। প্রগাঢ় কণ্ঠে বলল, আগে আকদ হওয়ার এই সুবিধা বুঝলে? গায়ে হলুদের দিনে এসে রোম্যান্স করা হচ্ছে। মিম মুচকি হাসল, বলল, সব সময় মাথায় রোম্যান্সই ঘোরে, তাই না? রোগী দেখেন কি করে? ওভাবেই দেখি, কষ্ট হয় ভীষণ। মন চাই কাজের ফাঁকে ফাঁকে গিয়ে তোমাকে দেখে আসি। তবে আশা করছি আমার এই শখ দ্রুতই পূরণ হবে, কারণ আর 2-3 মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে। তখন ইন্টারনেটে জয়েন করার পর সারাদিন আমার পাশে পাশে থাকবে। মিম ফিক করে হেসে বলল, হ্যাঁ, আপনার জন্য এই 1 বছর আমাকে তো শুধু মেডিসিনেই ডিউটি দেবে, সার্জারি গাইনি তো বাদ, তাই না? আদৃশ হেসে বলল, অনলি মেডিসিন ইজ রিয়েল মিস মিশ। মেডিসিন বলে ভুল হবে, অনলি কার্ডিওলজি ইজ রিয়েল। বলেই দুজনে সমস্বরে হেসে উঠল। এভাবে আরও কিছু সময় কাটালো দুজনে। অতপর আভা এসে দ্রুত মিমকে নিয়ে বাসায় চলে গেল। পিছে আদৃশ্যের বোন চাইল মিমকে আজ সারা রাত নিজের সাথে রাখতে। আজকের জন্যে কি এক অপূর্ণ ইচ্ছে। বিয়ের সব কার্যক্রম শেষে বিয়ের কয়েক মাস পর শ্বশুর বাড়িতে পা রাখল মিম। একমাত্র ছেলের বউ হওয়ায় ধুমধাম করে তাকে স্বাগত জানানো হলো এই বাড়িতে। পাড়াপড়শি থেকে সকল মহিলারা দেখতে এলো তাকে। প্রায় সকলেই প্রশংসা করলো তার। বেশ রাত হয়ে গিয়েছে বিধায় আর দেরি না করে মিমকে আদৃশ্যের রুমে বসানো হলো। নদী তাকে সুন্দর মতো বসিয়ে দিয়ে বেরিয়ে গেল। তার কয়েক মিনিটের মাঝেই আদৃশ রুমে এলো। দেখলো মিম দীর্ঘ এক ঘোমটা টেনে বিছানার মাঝ বরাবর বসে আছে। আদৃশ গিয়ে তার সামনে বসলো, হাসি মুখে বলল, এখন কি কোনো ফর্মালিটি মেনটেন করতে হবে? মিম তৎক্ষণাৎ ঘোমটাটা হটিয়ে ভেঙচি কেটে বলল, এত কষ্ট করে আপনার জন্য সেজেছি, আপনার জন্য গরমের মধ্যে এখনো এই ভারী শাড়ি পরে বসে আছি, তারপরেও কোন মুখে জিজ্ঞেস করেন যে ফর্মালিটি মেনটেন করেন কি না? বুঝেছি, পুরনো হয়ে গিয়েছে তো তাই কদর নেই। বলেই মিম বিছানা হতে নামতে নামতে বলল, দেখি সরুন, এসব ঝামেলা খুলি আগে, কারোর তো আর এসব নিয়ে পরোয়া নেই।
বলতে বলতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো মিম। ওদিকে তার এই কাণ্ড দেখে আদৃশ ঠোঁট চেপে হাসল। সশব্দে হাসতে পারল না, কেননা তার হাসির শব্দে মিম এবার নির্ঘাত রেগে বোম হয়ে যাবে। আদৃশ হাসি চাপিয়ে রেখে মিমের পিছে গিয়ে দাঁড়ালো। মিম তখন চোখ মুখ কুঁচকে হাতের চুড়িগুলো খুলছিল। আদৃশ কিছু না বলে অকস্মাৎ তাকে পেছন থেকে জড়িয়ে তার হাত দুটো ধরল, তার কাঁধে মাথা রেখে আদরে স্বরে বলল, এত রাগ কিসের? এখন গিয়ে মেকআপ তুলে একটা কমফোর্টেবল ড্রেস পরে আসো, আমি বাইরে ওয়েট করছি। মিম আর কথা বাড়ালো না। ট্রলি হতে একটা সুতির শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখল সমস্ত রুমে আধারে ঢাকা, শুধু জানালা গলিয়ে এক টুকরো জ্যোৎস্নার আলো আসছে। এই আধারের মাঝেই সে আদৃশকে খুঁজল, কিন্তু পেল না। ভাবল ব্যালকনিতে আছে বোধহয়। ব্যালকনিতে গিয়ে দেখল সত্যিই আদৃশ সেখানে দাঁড়িয়ে আছে। সে গিয়ে আদৃশের পাশে দাঁড়ালো। আদৃশ তার উপস্থিতি টের পেয়ে জিজ্ঞেস করলো, ফ্রেশ হয়েছ? আমিও হয়েছি। আচ্ছা, একটা প্রশ্ন করার ছিল। হ্যাঁ করো। বাসায় কবে উঠবেন? পরশুদিন। আর কয়েকদিন পর উঠতে চেয়েছিলাম, কিন্তু বেশি ছুটি নেই। বাসায় ওঠার পর তোমার সাথে কিছু গোছগাছ করতে হবে, এই জন্য দ্রুতই উঠতে চাচ্ছি। এত দ্রুত বাসায় ওঠা নিয়ে আম্মা কিছু বলেনি? না, আম্মা কি বলবে, উনি আমাদের সিচুয়েশন বুঝেছে। আম্মা বললো এখন বাসায় উঠলে ঝামেলা কম হবে, বাড়িতে কয়েকদিন পর আবারও আসা যাবে। ও। এরপর দুজনের মাঝে আর কথা হলো না। বেশ কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়েই তারা জ্যোৎস্না বিলাস করলো। এর মাঝে খানিক সময় বাদে হঠাৎ আদৃশ মিমকে পেছন হতে জড়িয়ে ধরল। মিমের খোলা চুলের মাঝে আলতো করে মুখ গুজে নিতে নিতে বলল, আজকে কি খুব ক্লান্ত? আদৃশের স্পর্শে মিম শিউরে উঠেছিল। ব্যালকনির গ্রিল শক্ত হাতে চেপে ধরে বলল, আছি কিছুটা ক্লান্ত। আদৃশ ধীরে ধীরে মিমের কাঁধের উপর হতে চুল সরিয়ে নিল। কাঁধে থুতনি রেখে আবেশী কণ্ঠে জিজ্ঞেস করল, এই ক্লান্ত মাখা আজকে রাতটা কি আমার নামে দিতে পারবে মিশমিশ? মিম আদৃশের এহেন আবদারে কেঁপে উঠল। সেদিন রাতে সে অপ্রস্তুত ছিল বিধায় নাকচ করেছিল, কিন্তু আজ আর নাকচ করার সাহস বা ইচ্ছে কোনোটাই হলো না তার। সে নীরব রইল। আদৃশ তার এই নীরবতাকে সম্মতির লক্ষণ হিসেবে ধরে নিয়ে তার গলায় আলতো অথরের স্পর্শ দিল। অতঃপর তাকে পাঁচা কোলে তুলে ব্যালকনি হতে রুমের দিকে পা বাড়ালো। একটা খাট, একটা আলমারি, একটা ছোট্ট ড্রেসিং টেবিল দিয়ে আপাতত আদৃশ ও মিমের ছোট্ট সংসার জীবনের উদ্বোধন হলো। বাসার রুমগুলো আগে থেকেই বাড়িওয়ালাকে বলে কাছের লোক দিয়ে পরিষ্কার করিয়ে রেখেছিল। মিম এসে তাদের রুমের সব কিছু টুকটাক গোছগাছ শুরু করে দিল। ট্রলি হতে একটা হালকা রঙের চাদর বিছিয়ে দিল খাটে। বালিশের কভার ভরল। এরপর তাদের কিছু জামাকাপড় গুছিয়ে আলমারিতে রাখলো। ড্রেসিং টেবিলে রাখলো চিরুনি, পারফিউম আর ক্রিম। বাকি জিনিসগুলো পরে গুছাবে বলে ট্রলির মধ্যেই রেখে দিল সে। এর মাঝে সে আদৃশকে আজকের রান্নার জন্যে বাজারে পাঠালো। আদৃশ বাজার থেকে ফেরার পর দুজনে মিলে একসাথে অল্প স্বল্প করে রান্নাঘর গোছালো। এরপর মিম আজকে রাতের খাবারের জন্যে ডাল ও আলু ভর্তা বসিয়ে আদৃশকে বলল ভাতের চাল ধুয়ে দিতে। আদৃশ শুধু ভাতের চালই ধুলো না, বরং চুলোয় ভাতও বসিয়ে দিল। খাওয়া দাওয়া শেষে রুমে গিয়ে বালিশের উপর মাথা রাখতেই সারা দিনের এক বিশাল ক্লান্তিকর দিনের সমাপ্তি হলো। ক্লান্তিতে দুজনের চোখে বুঝে আসছিল প্রায়। এই ক্লান্তির মাঝেও আজ হঠাৎ মিমের মন চাইল সে আদৃশের বুকে মাথা রেখে ঘুমাবে। তাই বিনা অনুমতিতেই সে আদৃশের বুকে মাথা রাখল। আদৃশ ততক্ষণে চোখ বুজে ফেলেছিল। বুকের উপর মিমের উপস্থিতিতে সে চোখ খুলল। মিমকে জড়িয়ে ধরে সিলিংয়ের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। অতঃপর তৃপ্তিকর কণ্ঠে জিজ্ঞেস করল। মিম ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, অন্যরকম। আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না, তবে একটা কথাই বলতে পারবো, এই বাসার প্রতিটি জিনিস এখন আমার। এই সংসার আমার, এই বুকটা আমার, আমার পাশে শুয়ে থাকা মানুষটাও আমার।
স্বার্থপরের দুনিয়ায় আমিও স্বার্থপর হয়ে উঠেছি, কেননা এই ঘরের প্রতিটি কোণা আর এই মানুষটাকে শুধুমাত্র আমার বলে দাবি করতে পারছি আমি। এখানকার প্রতিটি জিনিস তোমার, আমিও তোমার আর তুমিও আমার। আমাদের দুজনকে মিলেই আমাদের এই ছোট্ট সংসার, আদৃশ ও মিমের সংসার। দুদিন ধরে টুকটাক করে নতুন বাসা গোছালো আদৃশ ও মিম। এই দুদিন আদৃশের ছুটি ছিল, তবে আজ থেকে পুনরায় হসপিটালে জয়নিংয়ের তারিখ। সকালে ঘুম থেকে উঠে আদৃশ ফ্রেশ হয়ে নিল। ততক্ষণে মিম তার জন্যে নাস্তা বানালো। নাস্তা বানানো শেষে রুমে আদৃশের জন্যে নাস্তা নিয়ে এলো সে। তার হাতে নাস্তা দেখে আদৃশ জিজ্ঞেস করলো,